আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট দেখবো, সেটা হচ্ছে লিনাক্সে কিভাবে ইউজার ম্যানেজ করা হয়, মানে ইউজারকে কোন একটা ফাইল পারমিশন দেওয়া, প্লাস হচ্ছে কোন একটা ইউজার ক্রিয়েশন এবং গ্রুপ ক্রিয়েশন, এই ব্যাপারটা কিভাবে কাজ করে। তো এটা আমরা দেখবো। দেন আমরা অ্যাডভান্স কিছু গুগল সার্চিং দেখবো। আজকের ক্লাসে আমরা গুগল হ্যাকিং ডিবির একটা আমরা কিভাবে গুগল অ্যাডভান্স সার্চ করতে পারি, এটা আমাদের একাডেমিকলি, এবং আপনি যদি হ্যাকার মাইন্ডে চিন্তা করেন, একজন হ্যাকার আসলে কোন একটা টার্গেট ফিক্স করার পরে সে আসলে কোন মাইন্ডে চিন্তা করে বা কিভাবে আসলে সে পাবলিক সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করে, ওই ব্যাপারটা আমরা পুরো ওভারভিউ ক্লিয়ার করবো আজকে। যেহেতু আমাদের লিনাক্স এর উপর ক্লাসটা আজকেও ছিল, তো আমরা লিনাক্স এর উপর আসলে বেশি টাইম ওয়েস্ট করবো না আজকে। তো এই জন্য আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। দেখেন, আজকের ক্লাসে যেটা বললাম, আজকের ক্লাসে শুরুতে আমরা লিনাক্সে কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয় ওই ব্যাপারটা দেখবো। তবে সরাসরি আমরা সেটা কমান্ডস ইউজ করবো না, আমরা আমাদের বিল্ড ইন টুলস, মানে একটা বেশ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করে সেটা আমরা দেখবো আর কি। যেমন দেখেন, আমরা যদি এই জায়গায় সিডি করে হোমের মধ্যে চলে যাই, তাহলে আমাদের ইউজার গুলো দেখতে পারবো। আমি হোম দিলাম, দেন এলএস করলাম, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ইউজার আছে। তো এখন আমি কোন একটা ইউজার তৈরি করব। অনেকগুলা। তো এই জায়গায় দেখেন আমাদের অনেকগুলো ইউজার দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে একটা নতুন করে ইউজার তৈরি করতে পারি। এখন ইউজার কিভাবে তৈরি করব, এটা আসলে ম্যানুয়ালি তৈরি করা যায়। তবে আমরা ব্যাশ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে ব্যাশ স্ক্রিপ্টিং এর মধ্যে একটা স্ক্রিপ্ট লিখে দেন এটা রান করে দিলে আমাদের ইউজার তৈরি হয়ে যায়। যেমন আমরা যদি সিডি করে হোম কালিতে চলে যাই, KALI কালিতে চলে আসছি, এলএস করলাম, আমাদের এখানে একটা স্ক্রিপ্ট আছে। ক্লিয়ার করলাম। আমার যেমন ইউজার ক্রিয়েশন নামে একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে এই জায়গায়, LMNPQRST, ইউজার ক্রিয়েট ডট এসএসএস যেটা আছে, এটা এটা দিয়ে মূলত আমরা রান করার সাথে সাথে আমাদের একটা নতুন ইউজার ক্রিয়েট হবে। যেমন দেখেন, আমরা যদি আগে একটু চেক করে আসি, যেমন আমাদের এই জায়গায় এখন পর্যন্ত কয়টা ইউজার আছে, আমাদের এই জায়গায় 2 4 5টা ইউজার আছে। আজকে কিন্তু আমাদের ক্লাস, মানে এই টপিকটা দেখার পরে আমরা ইম্পর্টেন্ট টপিকে চলে যাব। মানে আমার গুগল ডকিং যেটাকে আমরা বলি, মানে গুগলে অ্যাডভান্স সার্চ করে কিভাবে আমরা কনফিডেন্সিয়াল ডেটা, অথবা আপনি কোন একটা পিডিএফ আপনার ডিপার্টমেন্টের জন্য কোন একটা পিডিএফ খুঁজছেন, সেটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু সরাসরি সেটা কিভাবে খুঁজে পেতে পারেন ওই ব্যাপারগুলো, অথবা আপনি একজন হ্যাকার মাইন্ডে যদি চিন্তা করেন একটা ওয়েবসাইটে আমরা অ্যাডমিন পেজ কিভাবে খুঁজে বের করতে পারি, ওই ব্যাপারগুলো মূলত আমরা কিছুক্ষণ পরে দেখবো আর কি। তবে লিনাক্সের একটা পার্ট বাকি ছিল, সেই পার্টটা মূলত আমরা এখন কভার করে দেবো। তো এই জায়গায় দেখেন আমাদের অ্যাডমিন ইউজার থেকে কয়টা ইউজার আছে টোটাল, এখানে 2 4 5টা ইউজার আছে। তো এখন আমরা নতুন একটা ইউজার ক্রিয়েট করব, এবং আমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে আমরা এই নতুন একটা গ্রুপ ক্রিয়েট করবো, এবং গ্রুপে আমরা সেটা অ্যাড করে দিব ইউজারকে। যেমন দেখেন, আমরা এখান থেকে কিভাবে রান করতে পারি, নতুন ইউজার কিভাবে তৈরি করতে পারি। আমি যদি সরাসরি স্ক্রিপ্টটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, স্ক্রিপ্টটা দিলে আপনি রান করার সাথে সাথে নতুন ইউজার তৈরি হবে। তো এই ক্ষেত্রে ফার্স্ট যেটা, সেটা আমাদের ইউজার চেঞ্জ মোড দিয়ে আমাদের এক্সিকিউশন পারমিশন দিতে হবে। ওই টেস্ট ইউজার যেটা আছে, আমাদের ইউজার ক্রিয়েশন যেটা ছিল, এটাকে এক্সিকিউশন পারমিশন দিতে হবে। দেন আমরা যদি ওই স্ক্রিপ্টটা রান করি, আমাকে ইন্টার ইউজার নেম, আমাকে ইউজার নেম দিতে বলতেছে। তো আমি ইউজার নেম হিসাবে চাকশো 1 দিলাম। আমি চাকশো 1 হিসাবে দিচ্ছি, তখন শুধুমাত্র চাকশো ছিল। আমার গ্রুপ নেম দিতে বলতেছে যে আমি আসলে কোন গ্রুপে অ্যাড করতে চাই। তো আমি চাকশো নামে একটা গ্রুপ, সেটাতে আমি অ্যাড করতে যাচ্ছি। ওকে, এবার ফাইল নেম দিতে বলছে। মানে আমি একটা ফাইল তৈরি করতে চাই, যে ফাইলটা আমি মেনলি ওই ইউজারকে আমি পারমিশন দেবে, একটা ফাইল তৈরি হবে। তো আমি একটা ফাইলের নাম দিলাম, এটা টেস্ট CUSU, চাকশো নাম দিয়ে দিলাম।
দেন আমাকে হচ্ছে আমাদের ইউজার পাসওয়ার্ড ফর কালি, কালি ইউজারের পাসওয়ার্ড দিতে বলতেছে। এবার আমাকে নিউ পাসওয়ার্ড, মানে এই যে আমি চাকসু ওয়ান নামে একটা ইউজার করলাম, সেই ইউজারের পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা ওই পাসওয়ার্ডটা দিলাম, SUS1 চাকসু 1, SUCSU1, আমি যেটা ইউজার নেম সেই হিসাবে দিলাম আর কি। এবার আমি যদি সিডি করে হোমে চলে যাই, দেখতে পারবেন এখানে আর একটা নতুন ইউজার তৈরি হয়েছে, সেটা হচ্ছে কত, চাকসু 1। এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না, আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের 5টা ইউজার ছিল। এখন আমি যদি এই চাকসু ইউজারকে ইউজ করতে চাই, তাহলে কিভাবে ইউজ করব? তো এই জন্য আমি হচ্ছে SU চাকসু 1 করে দিলে আমার হচ্ছে, আমি এই ইউজারের মধ্যে যাইতে পারবো। তবে ইউজারের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড কি ছিল? SUCSU1 এটা ছিল। দেখেন আমি কিন্তু এখন কোন ইউজার হিসাবে আছি, আমি এখন ইউজার চাকসু ইউজার 1 হিসাবে আছি। আমি সবকিছু ক্লিয়ার করে দিই। এবার যদি আমি হু এম আই কমান্ড রান করি, দেখেন আমি চাকসু 1 হিসাবে আছি। আমাকে কেউ একজন বলেন তো, আমি এই ইউজার আইডি কত সেটা আমি চেক করতে চাই, কিভাবে চেক করব? আইডি লিখে এন্টার এন্টার দিলে হয়ে যাবে। তাহলে আমি যদি আইডি লিখি, এখান থেকে আইডি লিখে ইন্টার দিলে দেখা যাচ্ছে আমার ইউজার নেম হচ্ছে 1005। আর এখানে গ্রুপ দেখা যাচ্ছে চাকসু 1 এর মধ্যে আছে, এবং এটা হচ্ছে এই গ্রুপ হচ্ছে এটা, মূলত এই গ্রুপের মধ্যে অ্যাড করা আছে। এখন এই যে আমরা বলছিলাম যে আমাদের লিনাক্সের অনেকগুলো ইউজার একসাথে থাকে, সেটা কোন ডিরেক্টরি থাকে কারো কি মনে আছে? মানে লিনাক্সের ইউজার গুলো আসলে কোন ডিরেক্টরি থাকে, আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম যে লিনাক্সে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজারের ইউজার আইডি কিন্তু আমরা দেখতে পারি। এটা কোন মানে কোন টেক্সট ফাইল বা কোন ফাইলের মধ্যে আসলে এটা লেখা আছে? আগের দিনের ক্লাস আগের দিন ভুলে গেলে হবে? ভাই কেউ বুঝতে ইটিসি পারতেছেন না? পাসওয়ার্ড। ইটিসি পাসওয়ার্ডের মধ্যে আছে। তাহলে আমরা যদি এখান থেকে দেখেন, আমি যদি ক্যাট করি, ক্যাট ডট ডট স্ল্যাশ করলাম, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, মানে যদি কোনো ডিরেক্টরি থাকে যেন ব্যাক হয়ে আসে। দেন আমি যদি ইটিসি এরপর হচ্ছে PASSWD দেই, এই দেখেন আমার হচ্ছে এই যে এই ওয়েবসাইটের যে ইউজার গুলা, এই দেখেন রুট ইউজার, এরপর হচ্ছে এই যে এখানে যে ইউজার গুলো আছে, এই অ্যাডমিন ইউজার, এরপর নর্মাল ইউজার, ইউজার 1, চাকসু, এগুলো কিন্তু আমরা কি করতে পারতেছি, এখান থেকে শুধুমাত্র দেখতে পারতেছি। কিন্তু এবার আমি যদি পাসওয়ার্ড ফাইলটা দেখতে চাই, পাসওয়ার্ড ফাইলটা কোথায় আছে কেউ বলতে পারবেন? মানে এই ইউজারদের হ্যাশ পাসওয়ার্ড গুলো আসলে কোথায় রাখা আছে? এনিওয়ান? এটা হচ্ছে আমরা যদি ক্যাট কমান্ড করি, ক্যাট ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, দেন আমরা হচ্ছে ইটিসি শ্যাডো নামে একটা ফাইল আছে, এই ইটিসি শ্যাডো ফাইলের মধ্যে থাকবে SHADOW। দেখেন পারমিশন ডিনাই বলতেছে। এখন আমরা যদি এই ফাইলটা পড়তে চাই, দেখেন আমি এই ফাইলটা পড়তে যাব, আমি এই ফাইলটা রিড করতে যাচ্ছি, আমি সুডো ব্যবহার করলাম, সুডো, দেন আমি ক্যাট কমান্ড রান করলাম, ডট ডট স্ল্যাশ করে এই ক্যাট ইটিসি, দেন হচ্ছে SHADOW, এটা রান করতে যাচ্ছি। এখন আমাকে এই আমার চাকসু ইউজারের পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি SUCSU1 ইন্টার দিলাম। দেখেন চাকসু ইজ নট এ সুডোর ফাইলস, তার মানে কি এই যে ফাইলের মধ্যে যে আমাদের এই ইউজার গুলোর পাসওয়ার্ড লেখা আছে, সে কিন্তু এই ফাইলটা পড়তে পারবে না। আমি কিন্তু তার পাসওয়ার্ড কিন্তু প্রোভাইড করছি, আমি কিন্তু চাকসু 1 এর যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমি প্রোভাইড করছি এই জায়গায়। কিন্তু এই জায়গায় দেখেন সে কিন্তু এই ফাইলটা রিড করতে পারতেছে না। এটাই হচ্ছে লিনাক্সের সার্ভার মেনটেন্স করার ক্ষেত্রে আমরা মাল্টিপল ইউজারকে এভাবে ম্যানেজ করতে পারি, মাল্টিপল ইউজারকে পারমিশন দিতে পারি। এখন আমরা মনে করেন এই যে আমাদের যে মেন সিস্টেম আছে, মেন সিস্টেম একটা ফাইল তৈরি করলাম, ওই ফাইলটার পারমিশন আমি আসলে আমার এই ইউজারকে দিতে চাচ্ছি, সে যেন পড়তে পারে। এটার জন্য আমাদের কি করতে হবে, এতটুকু পর্যন্ত কেউ বুঝতে পারছেন? আমি কিন্তু মাঝখান থেকে ক্লাস শুরু করছি, গত ক্লাসের সাথে যদি আপনারা লিঙ্ক আপ না করতে পারেন তাহলে কিন্তু হবে না। যেমন আমি হচ্ছে একটু গত ক্লাসের স্লাইডে যাই। ক্লাসে কোনো পড়া রিপিট হবে না, এই জন্য অবশ্যই আগের দিনের পড়াটা অবশ্যই মনে রাখতে হবে আপনার।
যেমন গত ক্লাসে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত পড়ছিলাম, দেন হচ্ছে আমরা এই যে এখানে এসে থেমে গেছিলাম লিনাক্সের ফাইল সিস্টেম। দেন হচ্ছে আমাদের এই ফাইল পারমিশন, লিনাক্সের ফাইল পারমিশন। এখানে আমরা বলছিলাম যে একটা ফাইল বা একটা ইউজার ইউজ মানে একটা সিস্টেম ইউজ করার জন্য মাল্টিপল ইউজার থাকতে পারে। এখন এই ইউজার গুলা বিভিন্ন গ্রুপ ওয়াইজ থাকে এবং একটা ফাইল যে কোনো ইউজার তৈরি করতে পারে। এখন সেই ফাইলটা কোন ইউজার তৈরি করছে কিভাবে আমরা চেক করতে পারি, সেটা ls-la কমান্ড ব্যবহার করে এখানে আমরা ফাইল পারমিশন দেখতে পারি। এখন আমরা কোন একটা ফাইলকে অন্যজনকে পারমিশনও দিতে পারি। এখন ওই পারমিশনের কোডটা মূলত এই জায়গায় দেওয়া আছে। দেখেন এখানে হচ্ছে আমরা কোনো যদি হচ্ছে কোনো ইউজারকে মানে ওনারকে যদি পারমিশন দিতে চাই দেন 7 যদি ব্যবহার করি, সে রিড রাইট এক্সিকিউট করতে পারবে। গ্রুপকে পারমিশন দিতে চাইলে রিড রাইট এক্সিকিউশন দেওয়ার জন্য আমার 7 ব্যবহার করতে হবে, আদারের জন্য এই রিড রাইট এক্সিকিউশনের জন্য 7 দিতে হবে। এই পার্টটা আমরা এখন দেখবো, যদি এটা আসলে আপনাদের সবার দরকার নাই। যারা হচ্ছে অ্যাডভান্স কাজ করতে চান শুধুমাত্র এই কমান্ডগুলো তাদেরই দরকার আছে। যেমন আমরা এখন এখান থেকে এক্সিট করবো, এই ইউজার থেকে এক্সিট করবো। এক্সিট করার পর আমি ক্লিয়ার করে আসলাম, আমি কালিতে সিডি করে কালিতে চলে আসছি, সিডি করে কালিতে চলে আসছি। দেন হচ্ছে আমরা এখানে একটা ফাইল তৈরি করছিলাম, সেটা হচ্ছে টেস্ট ডট এই যে আচ্ছা একটা ফাইল মনে করেন আমি কোন একটা ফাইল তৈরি করলাম, চাকশো নামে তৈরি করছিলাম মেবি, কিছুক্ষণ আগে তৈরি করছি যেটা আছে। যাই হোক, আমরা হচ্ছে এবার ন্যানো দিয়ে আর একটা ফাইল তৈরি করি, ন্যানো চাকশু 123.txt। দিস ইজ টেস্ট ফাইল ফর কালি ইউজার, দিস ইজ টেস্ট ফাইল, the OWNE owner of this file is কালি। দেখেন আমরা হচ্ছে এই ফাইলটার ওনার হচ্ছে কালি, আমরা যেহেতু কালি লিনাক্স কালি ইউজার হয়ে আমরা তৈরি করছি এটা, Ctrl+X+Y এন্টার দিলাম। এবার যদি আমরা ls করি তাহলে দেখতে পারবেন চাকশু 123 নামে একটা ফাইল তৈরি হয়েছে। যেমন ABCD, এই চাকশু 123 নামে একটা ফাইল তৈরি হয়েছে। এবার আমরা এই ফাইলটার পারমিশন দেখবো আমরা। তো আমরা এই ফাইলটা যদি কপি করে নিই, Ctrl+Shift+C দিয়ে কপি করে নিলাম। দেন আমরা হচ্ছে ls-la দিয়ে আমি যদি ওই ফাইলটার নাম দেই, তো দেখেন এই ফাইলটা দেখেন এখন শুধুমাত্র রিড রাইট পারমিশন আছে, রিড রাইট পারমিশন আছে, আবার রিড রাইট পারমিশন আছে। শুধুমাত্র রিড পারমিশন আছে, রাইট পারমিশন নাই, মানে আদার্স এর মধ্যে শুধুমাত্র রাইট পারমিশন আছে। তো এবার আমরা হচ্ছে দেখেন এটা কি করব, আমরা হচ্ছে আমাদের ওই চাকশু ইউজার থেকে অ্যাক্সেস করার ট্রাই করব। আমরা এই ফাইলটাতে চাকশু ইউজার, এই ফাইলটাকে মুভ করে আমরা টেম্পোরারিতে নিয়ে যাব। মুভ Ctrl+Shift+V, এটা হচ্ছে আমরা টেম্প ফোল্ডারে নিয়ে যাব, টেম্প ফোল্ডার শেয়ার ফোল্ডার। দেন আমরা হচ্ছে সিডি করে যদি টেম্পে চলে যাই, ls করে এই জায়গায় আসছি, দেখেন এখানে হচ্ছে চাকশু 1234 নামে একটা ফাইল আছে। এবার আমরা হচ্ছে এই ফাইলের ls-la যদি করি, এটা দেখেন এটার অন্যদের আদার শুধুমাত্র পারমিশন দেওয়া আছে। এবার আমরা এখান থেকে এই চাকশুতে এখান থেকে মুভ করে আমরা হচ্ছে সিডি হোমে যদি যাই, দেন হচ্ছে আমরা su করে আমরা চাকশু ইউজারে চলে আসবো। অনেকে বলতেছে ভাই এগুলো কি বলতেছেন, আর যাই হোক সমস্যা নাই। এবার যদি আমরা ls-la করি, দেন আমরা যদি চাকশু 123.txt করি, এ দেখেন এই ধরনের কোনো ফাইল আসলে এক্সিস্টই করে না। দেখেন আমি কিন্তু এই 123 দিছি না, চাকশু 123.txt, চাকশু 123.txt, এটাকে এ বলছে এই ধরনের কোনো ফাইল এখানে এক্সিস্টই করে না কোন ইউজারের মধ্যে। এই যে চাকশু নামে ইউজার যে আছে, চাকশু ইউজারের মধ্যে আসলে এই ধরনের ফাইল এক্সিস্টই করে না। এখন বিভিন্ন সময় দেখা যায় কোন একটা বড় ধরনের সার্ভার তৈরি করার সময় এই যে মেন ফাইলের ওনার যে আছে, মানে মেন যে সিস্টেমের ওনার কালি যে আছে, সে চাইলে এই ইউজারকে কি দিতে পারবে, পারমিশন দিতে পারে। এখন এই ইউজারকে আমরা কিভাবে পারমিশনটা দিতে পারি, এই পারমিশনটা আমরা এখন দিব। যেমন হচ্ছে আমরা ওই ইউজারকে পারমিশন দিতে গেলে আমরা এখান থেকে এক্সিট করে নিতে হবে আমাদেরকে আগে। আমরা এই ইউজার থেকে এক্সিট করলাম, ক্লিয়ার করে দিচ্ছি। দেন আমরা হচ্ছে সিডি করে কালিতে চলে আসছি। এবার আমাদের সিডি করে টেম্প ফোল্ডারে যেটা আছে ওই টেম্প ফোল্ডারে আমাদের অ্যাক্সেস দিতে হবে। এখন কোন একটা ফাইলের অ্যাক্সেস কিভাবে দেয়, আমি কোন একটা ফাইলের পারমিশন চেঞ্জ করতে পারি কিভাবে, চেঞ্জ মোড দিয়ে দেন 777 ইউজ করলাম। এরপর আমি যদি চাকশু টেম্প ফোল্ডারের মধ্যে আছে টেম্প, দেন হচ্ছে চাকশু, এটা 123, এই 77 এর মানেটা কি কিছুক্ষণ আগে বলছি, এই 77 এর মানেটা কি কেউ বলতে পারবেন যারা আগে থেকে কিছুটা জানেন?
এই সেভেন এর মানে হচ্ছে, এই দেখেন এখানে 7 এর মিনিং আছে, দেখেন এই যে 7 লেখা আছে, দেখেন 7 মানে হচ্ছে এই যে এখানে যে 7টা দেখতে পাচ্ছেন, এই 7 মানে হচ্ছে এই প্রথম 7, যেটা আমি এখানে প্রথম একটা 7 লিখছি, প্রথম 7 এর মানে হচ্ছে ফাইলের ওনার যে আছে তার মধ্যে রিড রাইট এক্সিকিউশন পারমিশন চলে আসবে। এই যে রিড রাইট এক্সিকিউশন পারমিশন চলে আসবে যে ফাইলের ওনার। দেন আরেকটা যে এই 7 লিখছি, এই 7 এর মানে হচ্ছে শুধুমাত্র এই যে ফাইলের যে গ্রুপ আছে, গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন চলে আসবে। দেন আদার যে আছে, আদারের জন্য আমি এখানে ব্যবহার করছি হচ্ছে এই যে পরের 7টা, তার মানে অন্য জনকেও আমি রিড রাইট পারমিশন দিলাম। যেমন দেখেন আমি কিছুক্ষণের মধ্যে দেখাই, আমি এটা রান করার আগে আমি আপনাদেরকে দেখাই যে এলএস ড্যাশ এল এ করলে আমাদের এই ফাইলের নাম কি আসে, এলএস ড্যাশ এল এ করছি। দেন আমি যদি ট্যাম্প ফোল্ডারের মধ্যে চাকসু করি, আমি দেখলাম দেখেন এখানে শুধুমাত্র রিড রাইট পারমিশন আছে। এবার আমি যদি চেঞ্জ মোড কমান্ডটা দিই, চেঞ্জ মোড 777, দেন ট্যাম্প চাকসু দিলাম। এবার দেখেন আমি যদি এলএস ড্যাশ আবারও এল এ করি এবং আমি যদি দেখাই, দেখেন এখানে এখন কিন্তু এক্সট্রা অ্যাড হয়ে গেছে, দেখেন এটার মধ্যে ডিফারেন্স দেখেন আর এটার মধ্যে ডিফারেন্স দেখেন। তার মানে এখন রিড রাইট পারমিশন চলে আসছে কাদের, সবার জন্য রিড রাইট পারমিশন চলে আসছে। এখন আমরা যদি সু করে আমাদের চাকসু ইউজারে চলে যাই, এবার দেখেন আমি যদি এলএস ড্যাশ এল এ ব্যবহার করি, এরপর আমরা যদি টেম্প ফোল্ডারে চলে যাই, দেন আমাদের যদি ফাইলের নাম দেই, দেখেন এবার কিন্তু ফাইলটা দেখাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু দেখাচ্ছিল না। আমি যখন এই পারমিশনটা এক্সিকিউশন করছি তখনই কিন্তু শুধুমাত্র এই আমি চাকসু ইউজার থেকে আমি এই ফাইলটার মধ্যে কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। দ্যাটস কল ইউজার ম্যানেজমেন্ট এবং ফাইলের পারমিশন ম্যানেজমেন্ট। এটা কিন্তু লিনাক্সের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি পরবর্তী কখনো ইথিক্যাল হ্যাকিং সেক্টরে আসতে চান, মানে আপনি যদি সার্ভার রিলেটেড কাজ করতে চান, তাহলে আপনাকে এই বিষয়টা একদম ক্লিয়ার, মানে টু জেড একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। তাছাড়া আপনি কিছু বুঝবেনই না। কারণ দেখা যাবে আপনার পুরো সিস্টেমের মধ্যে আপনি শুধুমাত্র চাকসু ইউজার, যেমন বই আমি কমান্ড রান করছেন কোন একটা ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করার পরে, দেন আপনি দেখতে পাচ্ছেন এই ইউজার হচ্ছে চাকসু 1। এখন তার আসলে কোনো কিছু পারমিশন নাই। এসইউ ড্যাশ এল এ ব্যবহার করলে মানে এসইউ সুডো ড্যাশ এল ব্যবহার করলে আমরা বুঝতে পারি যে তার আসলে কি পারমিশন আছে। আমরা যদি চাকসু 1 দেই, দেখেন এখানে বলতেছে যে ইউজার চাকসু মে নট রান সুডো কমান্ড। এইটা দেখার সাথে সাথে আপনার মাথায় হাত চলে আসবে, কি রে, আমি তো এখন কোনো সুডো বা আমাদের সুপার ইউজারে কোনো কাজই করতে পারবো না। এখন সুপার ইউজারে কোনো কাজ যদি না করতে পারেন, এক্ষেত্রে আপনার নেক্সট টার্গেটটা কি থাকবে, আপনার এই নর্মাল ইউজারকে কিভাবে সুপার ইউজারে কনভার্ট করা যায়। এখন সুপার ইউজারে কনভার্ট করার জন্য এই ফাইলগুলো খুঁজে বের করতে হবে। এই ধরনের ফাইল খুঁজে বের করতে হবে যে ফাইলগুলোতে আপনার কি এই রিড রাইট এক্সিকিউশন পারমিশন আছে। রিড রাইট এক্সিকিউশন পারমিশন থাকলে আপনি এই ফাইলটাতে মডিফিকেশন করে, এভরিওয়ান একটু মিউট করে রাখেন। এখানে ফাইলটা মডিফিকেশন করে আপনি হচ্ছে কি করতে পারবেন, বিন ব্যাশ শেল মানে ওই যে আমাদের যে রুটস অ্যাক্সেস, মানে রুটের অ্যাক্সেস নেওয়ার জন্য যে কোডটা, সেটা আপনি এই জায়গায় লিখে দেন হচ্ছে এটাকে এক্সিকিউশন করার সাথে সাথে আপনি রুটের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো এইভাবে মূলত হচ্ছে লিনাক্সের ইউজার ম্যানেজ করে আমরা নর্মাল ইউজার থেকে আপার ইউজারে কনভার্ট করি। দ্যাটস কল প্রিভিলেজ এসকেলেশন। এটা ছিল আজকের গত ক্লাসের একটা পার্ট, মানে গত ক্লাসে যে স্লাইডটা ছিল এই স্লাইডের বাকি অংশ ছিল আর কি। এখন আমাকে শুধুমাত্র এটা বলবেন, এই আমাদের আজকের স্লাইডটা যদি শেষ করি আমরা, হোয়াট ডাজ দ্য পিডব্লিউডি কমান্ড, এনিওয়ান? কারেন্ট ডিরেক্টরি। এটা হচ্ছে কারেন্ট ডিরেক্টরি প্রিন্ট করার জন্য। দেন হাউ ডু ইউ লিস্ট অল ফাইলস ইনক্লুডিং হিডেন সহ আমরা যদি সব রকম ফাইল করতে চাই, দেখতে চাই, তাহলে কিভাবে করব? এলএস এলএস ড্যাশ এল এলএ। এ এলএস ড্যাশ এল এ। এরপরে এটার মানেটা কি, আমরা যদি চেঞ্জ মোড প্লাস এক্স স্ক্রিপ্ট ডট এসএস কমান্ডটা দিই তাহলে কি হবে, এটার কাজটা কি, এটা যদি দেখাই নাই, দেখাইছি একটু করে, মানে একটা ফাইল রান করে দেখাইছিলাম এই কমান্ডটা, কিন্তু কথা হচ্ছে এটা এটা কাজ ভাই এক্সিকিউটেবল এক্সিকিউটেবল পারমিশনটা দাও, মানে স্ক্রিপ্ট ডট এসএস পারমিশনটা দেওয়া ফাইলটাকে হবে। বা ব্যাশ স্ক্রিপ্টিং ফাইলটাকে আমরা এক্সিকিউশন পারমিশন দাও। এক্সিকিউশন মানে হচ্ছে ওই এক্সি ফাইল যেভাবে আমরা ডাবল ক্লিক করে রান করি, তো লিনাক্সের মধ্যে আমি ডাবল ক্লিক করে রান করার জন্য যে একটা এক্সিকিউশন পারমিশন দেওয়া, সেটা মূলত প্লাস এক্স দিয়ে করি। এবার এটা জি বলেন ভাই। তো, কিছুক্ষণ আগে এটা ডিটেলস বলছিলাম যে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন চেঞ্জ মোড, এটা হচ্ছে 755 এবং 777। আমি হচ্ছে এই 77755 আর 777 এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বলবেন আমাকে, এই জায়গা থেকে বলেন, আমি এটা খুলে রাখলাম। 777 মানে হচ্ছে রিড রাইট এক্সিকিউশনের পারমিশন আছে, আর 755 মানে হচ্ছে আহ, একদম যে রুট ইউজার তার হচ্ছে রিড রাইট এক্সিকিউশনের পারমিশন আছে। তারপর হচ্ছে 5 মানে হচ্ছে রিড এবং এক্সিকিউট করার পারমিশন আছে শুধু। এটা কার জন্য? এটা বোথ। 5 যেহেতু লাস্টে ইউজার এবং লাস্টে হচ্ছে আদার্স এবং গ্রুপের জন্য,
হচ্ছে রিড এবং এক্সিকিউট শুধু। আদার্স এবং গ্রুপের জন্য হচ্ছে রিড আর এক্সিকিউশন পারমিশন দেওয়া আছে, আর এটা 5.5 এর মান হচ্ছে এটা। আর প্রথম 7 এর মান হচ্ছে ফাইলের যে ওনার, নট রুট, ফাইলের যে ওনার, ওনারের জন্য 7 বা রিড রাইট এক্সিকিউশন দুইটা পারমিশনই দেওয়া আছে। আর 7.7 মান হচ্ছে সবার জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন দেওয়া আছে। এটার মানে হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্স এটাই আর কি। তো ঠিক আছে, এতটুকু পর্যন্ত এখানে অ্যান্সার দেওয়া আছে। তো এতটুকু পর্যন্ত ছিল আজকের ক্লাস, মানে হচ্ছে আজকের ক্লাস বলতে আজকের এই যে আমাদের গত ক্লাসে লিনাক্স এর পার্ট যেটা বাকি ছিল ওই বাকি অংশ। তো আপনারা হচ্ছে এটা অবশ্যই ট্রাই করবেন, অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। আমি হচ্ছে স্কিপ ডট যেটা ইউজার ক্রিয়েশনের জন্য যে বিষয়টা, এটা আমি ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো যেটাতে আমি ইউজার ক্রিয়েট করেছি। তো আমি পার্টিকুলার কমান্ড ব্যবহার করলাম না, কারণ অনেকগুলো কমান্ড আসলে আপনি বুঝবেন না এই জন্য। এবার আমরা হচ্ছে লিনাক্সের, আমি এখান থেকে এক্সিট করে যাই, এক্সিট করে আমরা লিনাক্সের কিছু পাওয়ারফুল গুগল ডকিং এর দিকে যাব আমরা। এখান থেকে দেখেন আমরা হচ্ছে যদি এটা আসলে আমাদের এই পার্টির অংশ না, তারপর আমরা ফুল ইয়াটাই পড়বো না, ফুল স্লাইডটা আমরা পড়বো না। তো এটা মূলত ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু রিকগনাইজেন্স, এটা ওয়েবসাইট হ্যাকিং এর যে ফার্স্ট স্টেপ, সেটা আমরা মূলত আমাদের রিকগনাইজেন্স ফেজটা। তো এটা আমরা মূলত এখান থেকে পুরো জিনিসটাই দেখবো না, আমরা হচ্ছে মূলত গুগলের অ্যাডভান্স সার্চ সেন্টার দেখবো। আমরা আমাদের এই গুগল ডকিং নামে পার্টটা যেটা আছে আমি আপনাদেরকে স্লাইডে প্রোভাইড করবো, তবে হচ্ছে আমাদের গুগল ডকিং এর যে অ্যাডভান্স যে গুগল ডকিংটা, এই ফিচারটা আমরা দেখবো। এখন এই গুগল ডকিং জিনিসটা কি? গুগল ডকিং মানে হচ্ছে কোন একজন হ্যাকার যখন কোন একটা ওয়েবসাইটকে টার্গেট করে, কোন একটা সিস্টেম হতে পারে, সেটা আপনার নিজের সম্পর্কে হতে পারে বা আপনার সরাসরি আপনাকে টার্গেট করতে পারে। এখন সে আসলে কিভাবে আসলে আপনার ইনফরমেশন কালেক্ট করে, বা আপনার তাদের ফার্স্ট স্টেপটা কি হয়, বা আপনি আসলে আপনার কোন ধরনের ডেটা আসলে অনলাইনে আছে কিনা, অথবা হচ্ছে আপনি নিজে যদি পার্সোনালি কোনো মানুষ সম্পর্কে, যেটাকে আমরা ওসিন বলা হয়, মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, কোনো ইনফরমেশন কালেক্ট করতে চান, এই ক্ষেত্রে আসলে আপনার কিভাবে অ্যাপ্রোচ করবেন, ওই বিষয়টা হচ্ছে মেনলি এই পার্টটাতে আমরা দেখার চেষ্টা করব। এখন এটা দেখার আগে আমাদের শুরুতে বুঝতে হবে যে একটা ওয়েবসাইটের মেন পার্টটা কি থাকে। আমাদের শুরুতে কোন একটা অ্যাটাক শুরু করার আগে কোন একটা ওয়েবসাইটের মেন পারপাসটা বা মেন সাইট যেটা, সেটা হবে অ্যাডমিন পেজ খুঁজে বের করা। কোন একটা ওয়েবসাইটের অ্যাডমিন পেজ খুঁজে বের করা, এটা নর্মালি আমরা দুই ভাবে করে থাকি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভাবে, একটা হচ্ছে প্যাসিভ ভাবে। মানে হচ্ছে আপনি অ্যাক্টিভলি কিভাবে কাজ করতে পারেন, সরাসরি ওই ওয়েবসাইটের সাথে কমিউনিকেট করে, বিভিন্ন ধরনের ব্রুট ফোর্সিং করে, এবং হচ্ছে ডিরেক্টরি ট্রাভার্সাল করে, সাবডোমেন এনামোরেশন করে। আর একটা হচ্ছে সরাসরি গুগলের যে অ্যাডভান্স ফিচার আছে, অ্যাডভান্স সার্চিং আছে, সেটা ব্যবহার করে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করতে পারি, এটা আসলে কোথায় কাজ করবে। আমরা আমাদের লিনাক্সে চলে আসবো, লিনাক্সে চলে এসে লিনাক্সে অলরেডি অলরেডি দেখেন এই যে গুগল হ্যাকিং ডিবি নামে একটা ডেটাবেজ আছে এক্সপ্লয়েট ডিবি থেকে। আমরা যদি এটাতে ক্লিক করি, তো এটা কিছুক্ষণের মধ্যে লোড হবে। আমরা হচ্ছে এখান থেকে এই এটাকে 120 করে দেব। এর প্রসেসিং হচ্ছে একটু সময় লাগতে পারে এটাতে।
লেট হইলে কেমন হবে? ঠিক লোডই হচ্ছে না। এটা লোড না হলে আমাদের অন্যদিকে মুভ করতে হবে। আপনার নেটওয়ার্ক মনে হয় স্লো ভাইয়া, আমার তো চলে আসছে দেখাচ্ছে এখানে। আচ্ছা, নেট ঠিকঠাক কাজ করার কথা। নেট তো ঠিক আছে, কিন্তু কি সমস্যা হচ্ছে? ডেটাবেস লোড হচ্ছে না। আচ্ছা, এটার সমস্যা আর কি। কি আমি করে? ওই শোর ওখানে 120 দিছিলাম। ভাই ওয়েব পেজটা ভাই ডিলিট দিয়ে আবার নতুন করে ঢুকেন। সেটা তো কিছুক্ষণ আগে করলাম। আচ্ছা, যদি আমরা এটা না দেখতে পারি করার কিছু নাই, আমরা হচ্ছে পরের ইয়াতে শিফট করি। সেটা হচ্ছে যেমন দেখেন আমাদের এটা লোড যতক্ষণ লোড হবে, যতক্ষণ লোড হোক না হোক সমস্যা নাই। আমরা হচ্ছে আমাদের সরাসরি গুগল ডকিংটা দেখবো। হচ্ছে আমাদের এখান থেকে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হতো, এই জন্য বললাম। যেমন মনে করেন আমি হচ্ছে কোন একটা সাইট নিয়ে ডিটেলস টার্গেটিং করতে যাচ্ছি, মানে হচ্ছে আমি চাই যে আমাদের মিশন হ্যাকার ডট কম যেটা আছে, মিশন হ্যাকার ডট কম রিলেটেড আমি যাবতীয় ইনফরমেশন খুঁজে বের করবো। এখন এই মিশন হ্যাকার ডট কম রিলেটেড কিরকম ইনফরমেশন গুলো আসলে অনলাইন এভেলেবেল আছে, আমি শুধুমাত্র মিশন হ্যাকার ডট কম এরই ডেটাগুলো দেখতে চাই। তাহলে কিভাবে দেখতে পারি আমি? তো আমি সরাসরি সাইট ক্লোন দিয়ে আমি যদি মিশন হ্যাকার ডট কম লিখি, তাহলে দেখেন এখানে শুধুমাত্র মিশন হ্যাকার ডট কম রিলেটেড যত রকম ইনফো আছে সেগুলো আসবে, অন্য কারো ইনফরমেশন কিন্তু এই জায়গায় আসবে না, একটা ইনফরমেশন আসবে না। দেখেন এখানে আমরা এইভাবে কিন্তু আমরা অ্যাডভান্স সার্চিং করি। দেখেন এখানে শুধুমাত্র মিশন হ্যাকার ডট কম রিলেটেড যতগুলা আহ, মানে যত জায়গায় আসলে মিশন হ্যাকার ডট কম রিলেটেড কাজগুলো আছে, শুধুমাত্র ওই জিনিসগুলো কিন্তু কি করতেছে এই জায়গায় দেখাচ্ছে। এখন এটা আসলে আমরা অ্যাডভান্স কিভাবে কাজ করতে পারি? অ্যাডভান্স এটা এখানে শুধুমাত্র এটা দিয়ে আমার কাজ কি, মানে শুধুমাত্র এই একটা মানে শুধুমাত্র এটা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই। আমাদের মেন আরেকটা কাজ হচ্ছে আমরা অ্যাডমিন পেজ খুঁজে বের করার ট্রাই করবো। এখন অ্যাডমিন পেজ কিভাবে খুঁজে বের করার ট্রাই করতে পারি? এটা হচ্ছে দেখেন এই যে আমাদের এখানে দেওয়া আছে ফাইন্ড অল ইন্ডেক্স পেজ। আমরা ওয়ান ইন্ডেক্স পেজ দেখলাম, আমরা গুগলে যে পেজগুলো ইন্ডেক্স করা আছে। ফাইন্ড লগ ইন পেজ, তো আমরা শুধুমাত্র লগ ইন পেজটা দেখার ট্রাই করবো। তো আমরা ইন ইউআরএল লগ ইন ইউজ করবো। যেমন দেখেন এই ওয়েবসাইটটা, দেন আমি ইউজ করলাম ইন ইউআরএল LOGIN লগ ইন। আমি যদি এটা দেই, দেখেন ইউআরএল এর মধ্যে সে লগ ইন পায় নাই, কারণ ওটা ইন্ডেক্সিং করাই হয় নাই। এখন আমি যদি শুধুমাত্র এটা না দিয়ে আমি সাইট ইনক্লুড করলাম না, তবে এখানে সাইট ইনক্লুড করতে হয়। আমি হচ্ছে বাংলাদেশের কোনো সাইট যাইতে যাচ্ছি না, আমি ইন্ডিয়ান সাইট ফিল্টারিং করলাম এবং আমি শুধুমাত্র ইউআরএল এর মধ্যে লগ ইন লেখা আছে এই জিনিসটা দেখতে চাই। তা দেখেন শুধুমাত্র ওই ইউআরএল এর মধ্যে লগ ইন লেখা আছে এই ডেটাগুলো কিন্তু এই জায়গায় শো করতেছে। এখন এই দেখেন অ্যাডমিন লগ ইন, আমরা কিন্তু শুধুমাত্র লগ ইন লিখছি, কিন্তু এখানে সরাসরি অ্যাডমিন লগ ইনটা দেখা যাচ্ছে। আমি চাইলে এই জায়গায় সাইটের নামটা ডিরেক্টলি মেনশন করতে পারি যে কোন সাইটের মধ্যে আমি ডেটা দেখতে যাচ্ছি। তো আমি দেখেন এই জায়গায় আমি যদি অ্যাডমিন লগ ইন দিই এইভাবে, আমি ইন ইউআরএল এর মধ্যে অ্যাডমিন লগ ইন, একটা দেখাইতে গিয়ে আরেকটা দেখাচ্ছি। এ দেখেন অ্যাডমিন লগইন, ইউআরএল এর মধ্যে যত জায়গায় অ্যাডমিন লগইন লেখাটা আছে, শুধুমাত্র এই দেখেন অ্যাডমিন লগইন লেখা আছে। যত জায়গায় অ্যাডমিন লগইন লেখা আছে এই জায়গাটাতে আপনার এখানে ডেটা শো করবে। যেমন আমি এখানে যদি ক্লিক করি, একটা SGM কলেজ এতে ক্লিক করলাম,
এই দেখেন এটা কিন্তু অ্যাডমিন পেজ, এই যে অ্যাডমিন লগ ইন। এখন এই জায়গায় একজন হ্যাকার যদি এই পেজটা খুঁজে বের করতে পারে, সে আসলে কি করতে পারে? সে এই জায়গায় আমার অথেন্টিকেশন বাইপাস অ্যাটাক, কমান্ড ইনজেকশন অ্যাটাক, কমান্ড এক্সিকিউশন, এরপর এসকিউএল ইনজেকশন এবং আদার্স যে আমাদের রিভার্সাল বা ফাইল আপলোডিং ভালনারেবিলিটি গুলো ফাইন্ড আউট করা, দেন এখানে কোনো ধরনের এক্সেসিভ স্টোর এক্সেসিভ ভালনারেবিলিটি কাজ করে কিনা, এই ধরনের কমান্ড ব্যবহার করে কিন্তু আমরা এই ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারি। এখন এই যে অ্যাডমিন পেজটা হাইড করার যে প্রসেস, এই অ্যাডমিন পেজটা যদি আপনি হাইড করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ফার্স্ট মানে প্রথম সিকিউরিটি বিষয়টা এনশিওর হবে, যে আপনি প্রথম সিকিউরিটি বিষয়টা এনশিওর করলেন। এখন শুধুমাত্র যে এটা না, আপনি দেখতে পারবেন যেখানে অনেকগুলো ওয়েবসাইটের কি দেখা যাচ্ছে, অ্যাডমিন পেজ দেখা যাচ্ছে, এবং কতগুলো ওয়েবসাইটে সরাসরি আপনি মানে অ্যাডমিন পেজ নামে সরাসরি কাজ ভিতরে ঢুকে যেতে পারবেন। যেমন দেখেন আমরা যদি দেখি, আমরা দেখি আমাদের গুগল হ্যাকিং ডিবি কাজ করছে কিনা, এটা এখনো পর্যন্ত কাজ করতেছে না। এ দেখেন এটা আসছে, আমি যদি এখানে 120 ব্যবহার করি, 120 ব্যবহার করলাম, দেন আমি এখানে লিখলাম অ্যাডমিন, মানে শুধুমাত্র আমি অ্যাডমিনের পেজগুলো দেখতে চাই। তো এই যে জায়গায় দেখেন আমাদের বলতেছে যে ফাইল টাইপ ডট পিএইচপি অ্যাকাউন্ট দেওয়া আছে, এগুলোকে আমরা গুগল ডকিং বলি। আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে এখান থেকে 100টা মানে আমি যে কাজটা শুরুতে দেখালাম, এখান থেকে মিনিমাম 50টা অথবা 40টা গুগল ডকিং ব্যবহার করবেন এবং 50 থেকে 40টা ওয়েবসাইটের অ্যাডমিন পেজ আপনি বের করবেন। এবং কোন ওয়েবসাইটের অ্যাডমিন পেজ বের করছে সেটা লিঙ্ক আমাকে প্রোভাইড করতে হবে। যেমন এটার অ্যাডমিন পেজ আপনি খুঁজে বের করছেন, এটা আপনি এই জায়গায় প্রোভাইড করবেন, লিঙ্কটা আপনি একটা জাস্ট একটা সিড আকারে প্রোভাইড করবেন। তো আমাদের পরবর্তী স্টেপটা আসলে এইভাবে আমরা আগাইতে থাকি। যেমন এখান থেকে দেখেন আমরা আসলে অ্যাডভান্স কিভাবে আরো সার্চিং করতে পারি। এই যে আমাদের বিভিন্ন সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন পেজ আমি যদি অ্যাক্সেস করতে চাই, যেমন এই জায়গা থেকে দেখেন আমি হচ্ছে এটা নিলাম, এই জায়গা থেকে আমি এখান থেকে সরাসরি কপি পেস্ট করলাম, এখানে FWD দেওয়া আছে যার কারণে এটা এরকম দেখাচ্ছে। আমি যদি এটা কেটে দেই, এন্টার দিলাম, এই দেখেন .co.in, মানে এটা হচ্ছে .co.in, মানে এটা যেমন আমাদের .com.bd যেমন থাকে, এটা ইন্ডিয়ান ওয়েবসাইট দেখাচ্ছে আর কি। এই ইন্ডিয়ান ওয়েবসাইট গুলো কিন্তু অ্যাডমিন পেজ আপনি দেখতে পারতেছেন কিভাবে। দেখেন আমি যদি এখান থেকে ক্লিক করি, এ দেখেন এটা কিন্তু ইন্ডেক্স অফ ডাব্লিউপি অ্যাডমিন, এটা কিন্তু ডাব্লিউপি অ্যাডমিন একটা একদম প্যারেন্ট ডিরেক্টরি। এখানে যেমন দেখেন নেটওয়ার্ক ডট পিএইচপি, ডিফল্ট ডট পিএইচপি, ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি, এগুলো কিন্তু পিএইচপি কোড, যেটা আপনি এক্সিকিউশন করলে ওয়েবসাইটটা সার্ভার ইজিলি অ্যাক্সেস করা পসিবল। এখান থেকে যেমন আমরা যদি এখান থেকে আমি একটু ভালো একটা সাইট দেখি, যেমন এটা বার কাউন্সিল পাঞ্জাব, এই দেখেন এটা বার কাউন্সিল পাঞ্জাব, মানে এটা কোনো লয়ারের কোন একটা ওয়েবসাইট হবে বার কাউন্সিলের। তো এখান থেকে দেখেন এই জায়গায় কিন্তু আমরা পুরো অ্যাডমিন পেজটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন ডেটার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, টেক্সট ডেটা হবে এগুলা, পিএসপি ফাইলের দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি এখান থেকে সরাসরি দেখেন http.php local.php, এরপর হচ্ছে আদার্স অনেক রকম পিএইচপি ফাইল আছে। এখন এই পিএইচপি ফাইলগুলো দিয়ে আমরা কি করতে পারি? এই পিএইচপি ফাইলগুলো দিয়ে আমরা হচ্ছে সরাসরি এই পিএইচপি ফাইলের কোনো কোড যদি আমি মডিফিকেশন করতে পারি এবং ফাইল যদি আপলোড করতে পারি, এবং এখান থেকে আমি কোড বেস অ্যানালাইসিস করতে পারবো, কোড বেস দেখতে পারবো, দেন এখান থেকে কোন ফাইলের মধ্যে সেন্সিটিভ ইনফরমেশন থাকবে, এপিআই কি থাকবে এবং ডিফল্ট ইউজার নেম ক্রেডেনশিয়াল থাকবে, এবং এই যে দেখেন ক্লাস smtp.php এসএমটিপি ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এই জায়গা থেকে কি করতে পারি? কালেক্ট করতে পারি। এটা কিন্তু খুব মানে দেখেন এইচটিটিপি সাইট, দেন ওয়ার্ডপ্রেস সাইট এবং হচ্ছে একটা বার কাউন্সিল একটা ওয়েবসাইট। তো এখান থেকে দেখা যাচ্ছে আসলে আমরা একটা ওয়েবসাইট কত, এটা একটা বলা হয় অথরাইজেশন বা আমাদের অথরাইজেশন এরর আর কি, মানে আপনি অথরাইজেশন বাইপাস করতে পারতেছেন, মানে আপনার যেটা অ্যাক্সেস করার পারমিশন নাই সেটা আপনি কি করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। তো এই ধরনের কাজগুলোকে ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স বলা হয়, মানে আইডোর ভালনারেবিলিটি বলা হয়। তো এরপরে দেখেন আপনার যদি আরো দেখেন, এখানে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি একই রকম ভাবে সরাসরি উইদাউট এনি পারমিশন, মানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই কি করতে পারতেছেন, ডেটা দেখতে পারতেছেন। তো আমি বাংলাদেশের কোনো সাইটের মধ্যে আসলে দেখতেছি না আমি সরাসরি। এরপরে দেখেন আমরা আরো কিছু দেখতে পারি, ইন টাইটেল। আমি এখান থেকে যদি লিখি, শুধুমাত্র আমরা অ্যাডমিন পেজ দিয়ে কেমন না, অনেক কনফিডেন্সিয়াল ডেটা দেখা যায়। যেমন কনফিডেন্সিয়াল লিখলাম আমি, এই দেখেন কনফিডেন্সিয়াল ডেটা, যেমন আমাদের এক্সএলএস ফরম্যাটে অনেক সময় দেখা যায় ওই এক্সেল শিট ফরম্যাটে অনেক রকম ডেটা পাওয়া যায়। তো আমরা যদি এখান থেকে ক্লিক করি, এটা কিন্তু স্ক্র্যাপিং এর মধ্যে পড়ে। আসলে আমরা এখন যেটা দেখাচ্ছি শুধুমাত্র সিকিউরিটি পারপাজে আমাকে রোবট হিসেবে ডিটেক্ট করছে।
কনফিডেন্সিয়াল নট ফর পাবলিক রিলিজ, দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, এ দেখেন কনফিডেন্সিয়াল নট ফর পাবলিক রিলিজ, এখানে আপনি এমন কিছু ডেটা দেখতে পারবেন যেটা আসলে আপনার দেখার কথা না। এরপরে দেখেন শুধুমাত্র এটাই না, আমরা যদি আরো ব্যাগে আসি, আমরা যদি আরো দেখি আমাদের অন্য সাইট গুলাতে, এই কনফিডেন্সিয়াল নট ফর পাবলিক রিলিজ, ntsb.gov, গভর্নমেন্ট একটা ওয়েবসাইট, দেখেন ফাইলটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়ে সে রিড করতে পারতেছে কনফিডেন্সিয়াল নট ফর পাবলিক রিলিজ আগে 2019 সালে। তো এই ডেটাগুলো কিন্তু আসলে স্ক্র্যাপিং করে বের করা যায়, এখানে কি লেখা আছে দেখেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নেম লেখা, সেকেন্ড ইন কমান্ড সামথিং, এটা কিছু লেখা থাকে, এই ধরনের ডেটাগুলো কিন্তু পাওয়া যায়। এরপরে হচ্ছে দেখেন অনেক রকম ভাবে আমরা ডেটা স্ক্র্যাপিং করতে পারি এবং হচ্ছে এখান থেকে এভাবে কনফিডেন্সিয়াল ডেটা পাওয়া যায়। এখন এটা আসলে আপনার ডিপার্টমেন্টের জন্য, আপনি যদি ইথিক্যাল হ্যাকার মাইন্ডসেট থেকে, যদি আমি বললাম ইথিক্যাল হ্যাকার মাইন্ডসেট থেকে, বা আপনি একটা ওয়েবসাইটের কি কোন ধরনের ডেটা আসলে পাবলিক এক্সপোজ করা আছে সেটা আপনি কিভাবে দেখতে পারবেন, এভাবে কিন্তু সরাসরি খুঁজে বের করতে পারবেন। এখন এটা আসলে আপনি চাইলে আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারেন। এখন আপনার পার্সোনাল ইউজের জন্য কিভাবে ব্যবহার করবেন? পার্সোনাল ইউজের জন্য যেমন আমি যদি কোনো একটা জিনিস সার্চ দিই, যেমন আমি ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে ডিটেলস পড়ালেখা করতে যাচ্ছি, ওই ক্ষেত্রে আমি আসলে কিভাবে লিখতে পারি, আমি সার্চিং করে লিখবো যে ইন ইউআরএল ইথিক্যাল হ্যাকিং, দেন সাইট উল্লেখ করে দিলাম যে drive.google.com। দেখেন google.com, আমি শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন পিডিএফ দেখতে যাচ্ছি বা ইয়া দেখতে পাচ্ছি। তো এরপর আমি ফাইল টাইপও দিতে পারি যে আমি ফাইল টাইপ পিডিএফ, আমি পিডিএফ পড়তে যাচ্ছি, পিডিএফ অ্যাভেলেবেল নাই, অথবা আমি শুধুমাত্র মানুষজনের গুগল ড্রাইভে যত রকম পিডিএফ আছে আমি শুধুমাত্র গুগল ড্রাইভের পাবলিকলি অ্যাক্সেসিবল পিডিএফ গুলো দেখতে যাচ্ছি। যে দেখা যাওয়ার কথা ছিল সাইট drive.google.com। এই দেখেন এখান থেকে কিন্তু আপনি google.com, মানে যাদের পাবলিকলি অ্যাক্সেসিবল ডেটা যেগুলো আছে, দেখেন ভিডিওস গুগল ড্রাইভ, আমরা যদি এখানে ক্লিক করি অন্যজনের ভিডিও আপনি দেখতে পাইতে পারেন। যেমন দেখেন এটা কার ভিডিও আমি কিছু জানি না, যেমন এখানে কিছু দেওয়া আছে অ্যাট্রিবিউট প্যারাডা কিছু একটা লেখা আছে এখানে, এখানে এগুলো কিন্তু ভিডিও অ্যাক্সেস করা যাচ্ছে গুগল ড্রাইভের বিভিন্ন ধরনের পাবলিকলি অ্যাক্সেসিবল ডেটা আর কি, এবং এগুলো আসলে কার কি জানি না আমি, যাই হোক। এবার আমি যদি অন্য ইয়াতে আসি, যেমন দেখেন আরো অনেকগুলো লিঙ্ক আছে যেখান থেকে আপনি অন্য জনের ডেটা কি করতে পারবেন না, একদম আপনি জাস্ট হ্যাকার মানে চিন্তা করতেছি আসলে আপনার ডেটা পাবলিক অ্যাক্সেসিবল থাকা মানে হচ্ছে মানুষ কিভাবে আসলে আপনার ডেটা অ্যাক্সেস করতে পারে। এটা কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস একটা পার্টের মধ্যে পড়ে, এই জন্য এগুলো বিষয়গুলো দেখানো হচ্ছে। দেখেন বিওইউ জুনিয়র সার্টিফিকেট বুকস, তো দেখা যাচ্ছে এখানে আসলে অনেকগুলো ডেটা আমরা দেখতে পারি চাইলে। এবার এখান থেকে ক্লিক করে আপনি চাইলে দেখতে পারেন ভিতরে, এবং এগুলো কিন্তু ডেটা আসলে পাবলিক অ্যাক্সেসিবল হওয়ার কথা না, তারপরে কিন্তু কি করতে পারতেছি আমরা এই জায়গাতে দেখতে পারতেছি। এরপরে দেখেন আপনি আসলে আপনার ডিপার্টমেন্টের জন্য আসলে এই গুগল ডকিংটা কিভাবে ব্যবহার করতে পারেন, শুধুমাত্র এটার জন্য না, যেমন আমরা স্কিল ইনজেকশন পারফর্ম করার জন্য আমাদের এই স্লাইড থেকে দেখেন আমাদের সার্চ ফর পাসওয়ার্ড ফাইল, যেমন আমরা পাসওয়ার্ড ফাইল যদি দেখতে চাই যে কোন একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড ফাইল এক্সিস্ট করে কিনা, আমরা পাসওয়ার্ড ফাইলগুলো দেখতে যাচ্ছি, যে পাবলিকলি অ্যাক্সেসিবল পাসওয়ার্ড ফাইল বা গুগলে অ্যাভেলেবল পাসওয়ার্ড ফাইলগুলো আমরা দেখতে যাচ্ছি। এখন এটা কিভাবে দেখবো? ভাইয়া আমাদের গুগল ড্রাইভও এরকম পাবলিকলি অ্যাভেলেবেল আছে কিনা এটা কিভাবে দেখবো? এটা হচ্ছে আপনার যে পাবলিক ফোল্ডার যেগুলো আছে, যেগুলো আসলে শেয়ারেবল, এনিওয়ান শেয়ার করতে পারে, এনিওয়ান অ্যাক্সেস করতে পারে, ওই ধরনের লিঙ্ক গুলো আসলে আপনার এখানে চলে আসে, যেমন সাইট দিয়ে, যেমন আপনার গুগল ডটকে আপনি এটা drive.google.com চলে আসে, এবং ওই ডেটা হিসাবে সার্চ দিতে হবে যদি আপনার যে ডেটাটা ওই জায়গায় এক্সিস্ট করতেছে, মানে আপনার যে কোনো একটা ফাইল আছে, যেমন কিছুক্ষণ আগে আমরা যেমন সার্চ করছিলাম এই ফাইলটা, যেমন এখানে যে এই ধরনের ফাইল নেম গুলা, যদি আপনার ফাইল নেম গুলাতে কেউ যদি সরাসরি এইভাবে কিছুক্ষণ আগে যেভাবে সার্চ করছে এভাবে সার্চ করে, যে ওই ফাইলটা যদি আপনার ড্রাইভের মধ্যে থাকে সেটা কিন্তু সরাসরি এইভাবে শো করবে, মানে লিঙ্ক আকারে এই জায়গায় শো করবে আর কি। এবং মূলত আমরা এই দেখেন এখানে 10টা পেজ, আরো নেক্সট নেক্সট আরো পেজ আছে আর কি। তার মানে সে মানে আনলিমিটেড এই জায়গায় কি করতে পারবে, স্ক্র্যাপিং করতে পারবে, বিভিন্ন কনফিডেন্সিয়াল ডেটা অন্যজনের হাইড করা বিভিন্ন ভিডিও ফটো দেখতে পারবে আর কি। এখন আপনারা যদি হচ্ছে আপনাদের নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করতে চান, যে আপনি আসলে কোন একটা পিডিএফ বা কোন একটা ইয়া খুঁজতে যাচ্ছেন আপনি, মানে আপনার শুধুমাত্র কোনো ডকুমেন্টের কোন একটা বই দরকার আছে, তো আপনি হচ্ছে বই খুঁজতে পারেন। আপনি মনে করেন কি বই খুঁজবেন, আপনি হচ্ছে যে কোনো একটা
ব্ল্যাক হ্যাট পাইথন মনে করেন বই খুঁজবেন আপনি, ব্ল্যাক হ্যাট পাইথন এই বইটা, দেন আপনি শুধুমাত্র পিডিএফ ফাইলটা চান যে আপনি শুধুমাত্র এই বইটার পিডিএফ ফাইল খুঁজবেন, তাহলে ফাইল টাইপ দিবেন আপনি, ফাইল TYPE, ফাইল টাইপ ডট PDF। এই ডকুমেন্টটা কাজ করতেছে না কেন, আমি একটু চেক করে দেখি। ব্ল্যাক বানান ভুল লিখছেন ভাইয়া। যে বানান ভুল হোক সমস্যা নাই, PLACK, কিন্তু ডকিং কাজ করার কথা। ডকিংটা কাজ করার কথা। আচ্ছা 1 মিনিট, আমি একটু যদি এই জায়গা থেকে দেখি, যেমন আমি কোন একটা ফাইল খুঁজে বের করতে চাই, যেমন ফাইল টাইপ ডক্স, PDF, ঠিকই তো আছে। আমি যদি এখান থেকে নেই, ভাই আমার তো সেম কমান্ড রান হয়েছে আপনি প্রিভিয়াসলি যেটা দিয়েছেন। এটা মাঝে মাঝে একটু সমস্যা করে। এখন কি সমস্যা? হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা হচ্ছে অ্যাডভান্স সার্চিং এর দিকে দেখি। এটা আসলে কাজ করার কথা, আপনি এভাবে খুঁজে বের করা যায়। আমি হয়তো অনেক বেশি রিকোয়েস্ট করে ফেলছি যার কারণে সমস্যা হতে পারে, অথবা আমার নেট সমস্যা হতে পারে। মেন সমস্যা হচ্ছে কিছুক্ষণ আগে যেভাবে কাজ করতেছিলাম এটা চলে আসতেছে, এবং আমি যদি হচ্ছে ফাইল টাইপ PDF দিই, এটাই সমস্যা হচ্ছে, কারণ PDF এ তো অনেক ফাইল থাকে, এখানে আসলে এই ডকিংটা কেন কাজ করবে না। আচ্ছা দেখি, মানে সাইডের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে আজকে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে ডকিংটা নিয়ে দেখি এখানকার ডকিং কাজ করে কিনা। ফাইল টাইপ দিলাম আমি TYPE, ফাইল টাইপ, আপনাদের চ্যাট বক্সে হচ্ছে আপনাদের একটা গুগল ফর্ম দেওয়া আছে, ফর্মটার মধ্যে আপনাদের নাম লিখে দেন। আচ্ছা দেখেন, এখানে আসলে ফাইল টাইপ কাজ করার কথা, আমি এখান থেকে যদি একটা কপি করে নেই, কি সমস্যা হচ্ছে ভাই? ভাইয়া ফাইল দিছেন না, এটা মনে হয় হবে না, এখানে ডট দেওয়া নেই। ডট দেওয়া লাগে না, মানে এটা আপনি আগের বার ডট ছিলেন আর কি, এটা বললাম। এই ডট ছাড়াই কাজ করছে। দেখেন ডট এডু ফাইল মানে এডুকেশনাল ফাইল, যেগুলো আমরা রুট এবং ডেটাবেসে দেখেন, এটা খুব সেন্সিটিভ একটা ডেটা। এটা সাইট ডট এডু, মানে শুধুমাত্র এডুকেশনাল সাইট যেগুলো ডট এডু, মানে এডুকেশনাল সাইট গুলা, ফাইল টাইপ এক্সএলএস, এবং দেখেন এটা দেখাচ্ছে রুট ডেটাবেস আর কি। এই ডেটাগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন, দেখেন লিনাক্স, CLS, ডেবিয়ান বেস, স্টুডেন্ট রেকর্ডস। এখন আমরা যদি এখানে যাই, ডাউনলোড হতে পারে। দেখেন একটা বিশাল বড় একটা ডেটাবেস, 14K এর একটা ফাইল, যেটা একটা ডক্স ফাইল। এটা কিন্তু আমরা এখান থেকে পড়তে পারি, যদি আমি এখন পড়বো না এটা, কারণ এটা ইলিগাল টাস্ক হবে পাবলিকলি দেখানো বিষয়গুলো। তারপরে দেখেন এখানে হচ্ছে অনেক কিছু পাবেন যেগুলো কনফিডেন্সিয়াল। তো এখন আমরা যদি আমাদের এই গুগল ডকিং গুলো আসলে মাঝে মাঝে কাজ করে না, তো এই ক্ষেত্রে আপনাদের মানে সুবিধা সুবিধা হচ্ছে আপনি আসলে ভুল হচ্ছে কিনা না হচ্ছে এটা বোঝার জন্য আপনার গুগল হ্যাকিং ডিবি থেকে আপনি ইউজ করবেন। এই জায়গা থেকে দেখেন এখানে হাজার হাজার ডকিং দেওয়া আছে, আপনি আসলে কি কোন ধরনের ডেটা চান, পাসওয়ার্ড ডেটা চান নাকি আহ, মানে কোন ধরনের SQL এরর বা পাসওয়ার্ড, শুধুমাত্র মনে করেন পাসওয়ার্ড ফাইলগুলো খুঁজবেন, পাসওয়ার্ড লিখলেন আপনি, ইন্টার দিলেন, দেখেন এখানে পাসওয়ার্ড যে ইয়াগুলোর মধ্যে, ফাইলগুলোর মধ্যে পাসওয়ার্ড লেখা আছে, ওই ধরনের ফাইলগুলোর মধ্যে এই জায়গায় শো করবে, মানে ওই ডকিং গুলো দেখাবে।
তো দেখেন এই যেখানে অ্যাডমিন পাসওয়ার্ড, এই যে এই ধরনের ইন্ডেক্স অফ ইউআরএল আমি যদি এখান থেকে কপি করে নেই, দেখেন অনেক রকম সাইট আছে। আমি কিন্তু সাইটের লিঙ্ক এই জায়গায় কিন্তু উল্লেখ করে দিতে পারি যে কোন সাইট, আপনি যদি ওই পার্টিকুলার সাইট টার্গেট করা থাকে একদম ফিক্স সাইট, আপনি সাইটের নাম এই জায়গায় উল্লেখ করে দিতে পারবেন যে সামথিং missionaga.com সামথিং এই ধরনের দিয়ে, যদি ওই সাইটের কোনো ডেটা লিক অবস্থায় থাকে সেই ডেটাগুলো আপনি এই জায়গাতে পড়তে পারবেন। দেখেন ইন্ডেক্স অফ অ্যাডমিন, আমি যদি এই জায়গা থেকে যাই অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, দেখেন এই ডেটাগুলো কিন্তু এই জায়গায় দেখা যাবে। প্যারেন্ট ডিরেক্টরি এই 14K 24K এর একটা ফাইল এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমি ভিতরে যাইতে যাচ্ছি না আপাতত। দেখেন এইভাবে কিন্তু আমরা আসলে ডেটা সার্চ করতে পারি। এরপরে দেখেন আমি হচ্ছে ফাইল টাইপ দিয়ে কিছুক্ষণ আগে যেভাবে সার্চ করছিলাম, ফাইল টাইপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিডিএফ সার্চ করতে পারি, যেটা আমাদের এডুকেশনাল পারপাজে কাজে লাগবে। যেমন আমি শুধুমাত্র পিডিএফ ফাইল সার্চ করতে চাই, যেগুলো আমাদের বিভিন্ন সময় বই ডাউনলোড করার ক্ষেত্রে কাজে লাগে আর কি। তো আপনারা চাইলে এই বইগুলো ডাউনলোড করার ক্ষেত্রে এই ধরনের ডকিং ব্যবহার করতে পারেন। খুব নেট স্লো, আমার এটা ফিল্টারিং হয়তো অনেক সময় লাগতেছে। এই যেখান থেকে বিভিন্ন ধরনের ডকিং দেওয়া আছে। আহ দেখেন এক্সপোর্ট রিপোর্ট আইবিএম, আপনি আপনার মতো করে ইয়া করতে পারেন আর কি, গুগল ডকিং ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এগুলো দেখাইলাম। এরপরে দেখেন আপনাদের নেক্সট স্টেপটা কি। এখানে গুগলে আরেকটা সার্চ আছে, সেটাকে আমরা অ্যাডভান্স সার্চিং বলি। যেমন দেখেন আপনি যদি গুগলে অ্যাডভান্স সার্চে চলে আসেন, এই যে অ্যাডভান্স সার্চ গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসলে আপনার এডুকেশনাল প্লাস হচ্ছে সব দিক দিয়ে কাজে লাগবে। হ্যালো জি, ভাই, আমরা যদি স্পেসিফিক কোন একটা পিডিএফ সার্চ দিতে চাই, যেরকম তখন একটা ব্ল্যাক কেক দিয়েছেন, এরকম যদি আরো স্পেসিফিক পিডিএফ ডাউনলোড করতে চাই, সরাসরি কিভাবে করব? হ্যাঁ, এই যে এই ডকিংটা দেখাইলাম, যে এই যে দেখেন আপনি এখানে অন্য কিছু লিখে দেন না, সমস্যা নাই। যেমন আপনি এখানে কি সার্চ করতে, আপনার ডিপার্টমেন্টে কোনো বই লিখে সার্চ করতে চাচ্ছেন, আপনি সেই বইটা লিখতে পারেন এখানে। ভাই এটা কি সেফ হবে? হ্যাঁ অবশ্যই সেভ হবে, বলতে আপনি অবশ্যই যে পিডিএফটা ডাউনলোড করতেছেন এই পিডিএফটা এক্সিকিউশন হওয়া যাবে না আর কি। আপনি একটা ফাইলের পিডিএফ ডাউনলোড করার পরে সেটা আসলে কোনো ম্যালওয়্যার আছে নাকি নাই সেটা আপনি কিভাবে চেক করবেন। দেখেন আমি ইথিক্যাল হ্যাকিং বুক লিখছি, শুধুমাত্র পিডিএফ ফাইলগুলো এই জায়গায় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু পিডিএফ, মানে এ টু জেড আপনি পিডিএফ। আপনি আপনার কি বলে এটাকে, আপনি আপনার ডিপার্টমেন্টের বইয়ের নাম ওই জায়গায় লিখতে পারেন যে কোন বুক আপনি সার্চ করতে চান। এবং এখন আপনি হচ্ছে এই পিডিএফ ফাইলটার মধ্যে কোনো ধরনের আহ, মানে কোনো ধরনের ম্যালওয়্যার আছে কিনা সেটা আপনি অন্য একটা সাইট, যেটাকে আমরা ভাইরাস টোটাল বলি আর কি, আপনি ভাইরাস টোটাল লিখবেন, ভাইরাস TOTAL ভাইরাস টোটাল লিখে সার্চ ওই ফাইলটা পেস্ট করে দিতে পারেন, যেটা আসলে কোনো ভাইরাস কিনা, এটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা। যেমন এই ভাইরাস টোটাল সাইট যেটা আছে, এটা কিন্তু আসলে আমাদের আপনাদের ডিফেন্সিভ পার্টটা বেশি ফোকাস করা দরকার ছিল এই কোর্সে। তো দেখেন এই ভাইরাস টোটালের মধ্যে আপনি হচ্ছে স্ক্যান করতে পারেন চাইলে এই জায়গায় এসে। কোন একটা ফাইল ডাউনলোড করছেন, আপনার কাছে মনেও সন্দেহ হতে পারে যে ফাইলটা আসলে ম্যালিশিয়াস কিছু হতে পারে, যে আপনি চুজ ফাইল দিয়ে এই জায়গা থেকে স্ক্যান করবেন, সেই ফাইলটা আসলে আপনার সেফ কিনা সে আপনাকে এখান থেকে বলে দেবে যে ফাইলটার মধ্যে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু আছে কিনা। এরপর হচ্ছে আপনার লিনাক্স এর মধ্যে চাইলেও দেখতে পারেন, লিনাক্স এর মধ্যে আপনি কোনো একটা ফাইল ডাউনলোড করার পরে সেই ফাইলটা আপনি সরাসরি কমান্ড থেকে দেখতে পারেন। যেমন কোন একটা ফাইল ডাউনলোড করছেন, তখন আপনি শুধুমাত্র ফাইল লিখবেন, ফাইল লিখে আপনি দেখেন নো এলএস করলাম, এখান থেকে আমি মনে করেন এই ফাইলটা দেখতে পাচ্ছি যে ফাইলটা আসলে কোনো, এটা আসলে কি .scc লেখা আছে, অতক্ষণ একটা ফাইলের লাস্টে পিডিএফ লেখা থাকতে পারে, যেমন ন্যানো, আমি ন্যানো এসইউ এসইউ ডট পিডিএফ লিখলাম আমি, তাই বলে এটা কি পিডিএফ ফাইল হবে? দিস ইজ নট পিডিএফ ফাইল। তো দেখেন আপনার কিন্তু সিইউ ডট পিডিএফ কিন্তু আছে, আমি এবার যদি এটা ট্রাই করে দেখি এটা কোন ধরনের ফাইল, এটা ডট পিডিএফ লেখা আছে কিন্তু আসলে পিডিএফ কিনা। দেখেন এটা আস্কি টেক্সট লেখা আছে, এটা আস্কি টেক্সট। এখন যেমন একটা পাইথন ফাইল যদি আপনি চেক করে দেখেন, এই যে অ্যানালাইজার, আমি যদি এটা সার্চ করে দেখি,
এটা লাস্টে অন্য নামও থাকতে পারে, এর মধ্যে কোনো ধরনের ম্যালওয়্যার এমবেড করা থাকতে পারে। তো আপনি তারপরে সার্চ করে দেখতে পারেন যে আপনি ফাইল লিখলেন, ফাইল লিখে ডট পাই, আপনি দেখবেন এটা একটা পাইথন স্ক্রিপ্ট, দেখেন পাইথন স্ক্রিপ্ট লেখা যাচ্ছে। তো আপনার যদি কখনো কোনো ধরনের কনফিউশন হয়, লিনাক্স এর মধ্যে ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সেই ফাইল লিনাক্স এর মধ্যে টেস্ট করতে পারবেন, অথবা ভাইরাস টোটালে গিয়ে আপনি ম্যালওয়্যার টেস্ট করবেন। এই জায়গা থেকে টুল ফাইল চুজ করলে আপনাকে একটা রেজাল্ট প্রোভাইড করবে। ডাউনলোড করার পর আমি ফাইল ওপেন করব না, ডাউনলোড করার পর আমি ফাইলটা চেক দিব ম্যালওয়্যার কোনো আছে কিনা, এই তো। হ্যাঁ, এই আর কি। তবে হচ্ছে তো আপনার আহ, ডাউনলোডেড ফাইলটা কোথায় যাবে আমার? জি, যে ফাইলটা ডাউনলোড করবো ওটা সরাসরি কি আমার ল্যাপটপের ফোন মেমোরিতে যাবে নাকি ভার্চুয়াল মেশিন হ্যাঁ, ইউজ সেটা ভাই করতেছে? লিনাক্সে আসবে। আর লিনাক্স থেকে আপনারা যদি যদি আপনার কাছে যদি মনে হয় যে আপনি যেখান থেকে ডাউনলোড করতেছেন ওই ওই জায়গায় আসলে ওই ফাইলের মধ্যে ওই পিডিএফটার মধ্যে কোনো ধরনের কি থাকতে পারে, ম্যালওয়্যার থাকতে পারে, তখন তো আপনি লিনাক্স থেকে ডাউনলোড করবেন। তাছাড়া আপনি সেম কমান্ডটা কিন্তু উইন্ডোজ এর মধ্যে ব্যবহার করতে পারবেন, উইন্ডোজের সার্চিং থেকে ব্যবহার করতে পারবেন। আপনি যে ক্রোমে গিয়েও কিন্তু একই জিনিস ব্যবহার করতে পারবেন, মানে সার্চিংটা আপনি ক্রোমে এসেও করতে পারবেন, সমস্যা নাই, এখানে এসেও করতে পারবেন। এখান থেকে রেজাল্ট দেখাবে আপনাকে, যে দেখেন একই রেজাল্ট কিন্তু আপনাকে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। আর এখান থেকে যদি ডাউনলোড করেন এক্ষেত্রে আপনি ওই ভাইরাস টোটাল যেটা আছে ভাইরাস টোটাল স্ক্যান করে আপনি সেটা পড়তে পারেন। আর এখানে আজকের ক্লাসের ডিফেন্সিভ পার্ট মূলত ভাইরাস টোটালের বিষয়টা ছিল, ফাইলের ভিতরে যে কোন ধরনের ডেটা আছে সেটা আমরা কিভাবে মানে দেখতে পারবো সেটা আমরা এখান থেকে দেখলাম আর কি। আর গুগল ডকিং হ্যাকার মাইন্ডে আসলে একটা ওয়েবসাইটের কিভাবে আমরা চিন্তা করি যে একটা ওয়েবসাইটের অ্যাডমিন পেজ কোথায় থাকে বা কিভাবে আমরা বের করতে পারি, ওই বিষয়টা মূলত আজকের ক্লাসে মেন পার্টটা ছিল আর কি। দেন আমরা হচ্ছে লিনাক্সের ইউজার ক্রিয়েশন বিষয়টা দেখলাম। আর কি দেখতে পারি বলেন আজকে? আমরা লিনাক্স একটু ওভারভিউ দেই। আসলে আমি যদি কোনো একটা টপিক শুরু করি ওই টপিকটা শেষ না করে আসলে হয় না, যেমন আমরা ওয়েবসাইট রিলেটেড কাজ কিন্তু আমরা শুরুই করতে পারবো না এই আমাদের পুরো কোর্স জুড়ে আর কি। এবার আমরা হচ্ছে আমাদের যদি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বাকি হয়ে গেছে, যেটা আমরা আগামী ক্লাসে কাজ আগায় রাখার জন্য দেখবো আমরা এখন, সেটা হচ্ছে আপনার গিটহাব প্রোফাইল থেকে আপনি গিটহাব প্রোফাইল খুলতে বলছিলাম আপনাদেরকে। এখন গিটহাব প্রোফাইল কেন খুলতে বলছি কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে গিটহাব প্রোফাইলের কোন জায়গায় দরকার আছে, গিটহাব ইউজ করতে হবে আপনাদের। তবে এখন মনে করেন আমরা একটা জেট ফিশার ইনস্টল করবো, এবং হচ্ছে যদি কখনো আপনার কোনো কমান্ডস, যেমন হচ্ছে আমি এখানে একটা কমান্ড ব্যবহার করব যে কমান্ডটা আসলে যেমন সাব ফাইন্ডার, আমি এটি ব্যবহার করলে আসলে আপনাদের টাফ হয়ে যাবে। আমি লিনাক্স থেকে আসছি, আমি গত ক্লাসের মানে আগামী ক্লাসের কিছু টাস্ক আগে রাখতেছি আজকে, সেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা ফেসবুক হ্যাকিং এর বিষয় কিছু পার্ট দেখার ট্রাই করব। তো এটা দেখার জন্য আমাদের কিছু টুলস ইনস্টল করতে হবে, সেটা জেট ফিশার, আপনারা অবশ্যই এটা ইনস্টল করে রাখবেন আজকে। আমি জেট ফিশার গিটহাব লিখলাম, একজন একটা ডাউনলোড হচ্ছিল না ওই দিন, কেন হচ্ছিল না সেটা বুঝতেছি না আমি। তো আপনারা এখান থেকে কোড এখান থেকে কপি করবেন, এখান থেকে নেবেন এটা। দেন আপনারা সিডি ডেস্কটপের মধ্যে রাখতেছি আমি আপাতত। দেন আমি গিট ক্লোন দিয়ে, সেটা অলরেডি আছে বলছে আমার এখানে, এই জন্য আসলে এটা ডাউনলোড হবে না, আমি এলএস করে দেখতে পারবো, আমার এলএস করে দেখতে পারবো এখানে জেট ফিশার নামে আসলে এটা আছে। এই দেখেন জেট ফিশারের ইয়াটা আছে এই জায়গায়। তো আমি হচ্ছে এবার জেট ফিশারের মধ্যে যাব, সিডি করে জেট ফিশারে যদি চলে যাই, এলএস করলাম, এই জায়গায় দেখেন এখানে হচ্ছে আমাদের স্ক্রিপ্ট দেওয়া আছে এবং জেট ফিশার ডট এসএসএস দেওয়া আছে। তো আমি হচ্ছে এই জেট ফিশার ডট এসএসএস রান করব। তো রান করার আগে আমাদের হচ্ছে এটা চেঞ্জ মোড করে দিতে হয়, চেঞ্জ মোড প্লাস এক্স জেট ফিশার ডট এসএসএস, দেন হচ্ছে আমি জেট ফিশারটা রান করব। মানে আগামী ক্লাস হচ্ছে আমরা মেনলি এই পার্টটা দেখবো। দেন আমরা হচ্ছে দেখেন এই জায়গায় ফেসবুকে আমরা কিন্তু চাইলে ফেসবুকের যে পার্টটা আছে, আমি যদি ফেসবুক সিলেক্ট করি, 1 নাম্বার সিলেক্ট করলাম, ট্রেডিশনাল লগ ইন পেজ, আমি ট্রেডিশনাল লগ ইন পেজ ক্লিক করলাম। আগামী ক্লাস কিন্তু আমাদের ইন ডেপথ কাজ আছে, যার কারণে সিলেক্ট ফর পোর্ট ফরওয়ার্ডিং, আমি পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য কোনটা সিলেক্ট করবো, আমি আপাতত পোর্ট ফরওয়ার্ডিং করবো না, আমি লোকাল হোস্ট ব্যবহার করব। দেন ডু ইউ ওয়ান্ট টু কাস্টম পোর্ট, নো, এন্টার দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এই যে আইপিটা প্রোভাইড করতেছে, এই আইপির মধ্যে হচ্ছে মেইনলি আমাদের একটা ফিশিং সাইট জেনারেট করে দেওয়া আছে।
এই দেখেন এটা কিন্তু ফেসবুক লগ ইন পেজের মতো শো করতেছে, এটা কিন্তু ফেসবুকের লগ ইন পেজ না। এখন এটা যে ফেসবুকের লগ ইন পেজ না, এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করতে পারি আমরা, বলেন তো? উপরে ভাইয়া facebook.com লেখা নাই, প্রথম সার্চ কথা হচ্ছে করলে। এটা facebook.com লেখা নাই। তো হচ্ছে এই facebook.com লেখা নাই, এটার মেন মেন পারপাসটা হচ্ছে আপনার ইউআরএল চেক করা। আপনি কোনো একটা ওয়েবসাইট দেখতেই মানে facebook.com এর মতো লাগছে বলে ক্লিক করে দিয়েছেন, facebook.com চলে আসছে, এটা কিন্তু হলে হবে না। এখানে আরেকটা অপশন আছে যেটাকে আমরা ওপেন রিডিরেক্ট বলি। যেমন আপনার ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে যদি ওপেন রিডিরেক্ট ভালনারেবিলিটি থাকে কোনো একটা লিঙ্কের মধ্যে, তখন আমরা facebook.com এর লিঙ্কটা ইউজ করতে পারি। যেমন আমরা সরাসরি facebook.com ইউজ করবো, আমি মনে করেন এভাবে, আমি facebook.com এই জায়গায় ইউজ করে আমি সামথিং ইজ ইকুয়াল টু, আমি যদি ফেসবুকে চলে যাই, আমি এখান থেকে যদি ফেসবুক আসবে কিনা জানি না আমি, যেমন মনে করেন ফেসবুকের কোন একটা পেজে যেমন সাইন আপ পেজ থাকতে পারে, লগ ইন পেজ থাকতে পারে, এই ধরনের কোন একটা পেজে ওপেন রিডিরেক্ট নামে একটা ভালনারেবিলিটি আছে, সেটা যদি থাকে ওই ক্ষেত্রে আমরা এই এই facebook.com এর লেজিটিমেট ডট ডোমেনটা আমরা ব্যবহার করতে পারি। এই জায়গায় ইকুয়াল টু একটা সাইন আসে, যেমন এখানে আসলে আমরা যেমন জাস্ট সংক্ষিপ্ত ভাবে বুঝাই, যেমন এই জায়গায় রেজিস্ট্রেশন ইজ ইকুয়াল টু আমি ওই লগ ইন পেজটা এটা এইভাবে ইনক্লুড করে দিতে পারি, যেটা ওপেন রিডিরেক্টের মধ্যে যদি এই জায়গায় নাই ওপেন রিডিরেক্ট ভালনারেবিলিটিটা। তো এই লিঙ্কটাতেও যদি কেউ ক্লিক করে, এই লিঙ্কটাতে ক্লিক করলে মেনলি এই পেজটা লোড হবে। আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দেওয়ার জন্য বললাম। তো এই যে এই লিঙ্কটাতে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে এরকম পেজটা শো করবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই শুরু যে ইয়াটা, এটাও কিন্তু facebook.com এর মতোই দেখাবে, যদি facebook.com এর কোনো একটা লিঙ্কের মধ্যে ওপেন ডিরেক্ট ভালনারেবিলিটি এক্সিস্ট করে। তবুও কিন্তু আপনি কি করতে পারবেন, এই যে facebook.com ইউজ করে আপনি আপনার নিজের কাস্টম বিল করা যে ফিশিং পেজ, সেটা কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন। এখন এই জায়গায় যদি আপনি কোনো ডেটা প্রোভাইড করেন, abc@gmail.com, abcdefghij, আমি যদি লগ ইন প্রোভাইড করি, দেখেন আমাকে কিন্তু ফেসবুকের একদম অরিজিনাল সাইটে রিডিরেক্ট করছে, দেখেন facebook.com এ রিডিরেক্ট করছে। কিন্তু আমি যদি লিনাক্সে চলে আসি, লিনাক্সে আসার পর দেখতে পারবেন যে আমি যে ডেটা প্রোভাইড করছিলাম abcd@gmail.com, abcdefgijk, এটা কিন্তু এই জায়গায় শো করতেছে। এখন এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা লোকালি কাজ করবে। লোকালি মানে হচ্ছে কি, আপনার যে এনভায়রনমেন্ট ব্যবহার করতেছেন সে আপনার এনভায়রনমেন্টটা বা আপনি যে ওয়াইফাই ব্যবহার করতেছেন সেই ওয়াইফাই এর আন্ডারে কাজ করবে। তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা মেইনলি দেখার চেষ্টা করব যে আপনি এটা কিভাবে একজন হ্যাকার আসলে গ্লোবালি এটাকে স্কেলিং করে, মানে গ্লোবাল স্কেলে কিভাবে ক্রিয়েট করে, এবং সে আসলে কিভাবে আহ, এই আপনাদের সরাসরি হচ্ছে নিজের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই থেকে বের হয়ে অন্য জায়গাতে যেমন অ্যাক্সেস করা যায় এই ধরনের লিঙ্ক জেনারেট করে। তো এই ধরনের নেক্সট ক্লাসে আমাদের এই টাস্কটা থাকবে। আমরা যদি একটু আমাদের মডিউলটাতে আসি, যেমন হচ্ছে আমাদের কোর্স মডিউলের মধ্যে আজকের ক্লাসে আমাদের লিনাক্সের উপর কাজ ছিল, তারপরে কিছু কাজ আমরা এক্সট্রা করে দেখাইলাম। দেন আমাদের নেক্সট ক্লাস সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর উপর। এই আমরা আমরা আরো কিছু টুল দেখবো, যেমন এসএ টুল কিট আছে এবং পাই ফিশার নামে একটা টুলস আছে, সেটা দেখবো আমরা। এবং এরপরে ক্লাস মানে আগামী ক্লাসে আমরা হ্যাকিং এর আরো কিছু পার্ট দেখবো, ফেসবুক, বিশেষ করে ফেসবুকের উপরে এবং ইনস্টাগ্রাম এটার উপর হবে। এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিভাবে আসলে বিভিন্ন ধরনের 18+ পোস্ট হতে পারে, কোনো ফেক আইডি হতে পারে, এগুলো আসলে কিভাবে রিপোর্টিং করবো এবং কিভাবে রিপোর্টিং করলে সেটা ডিসেবল হওয়ার চান্স বেশি থাকে, ওই ধরনের টাস্কগুলো আমরা এর পরের ক্লাসে আলোচনা করবো। তো এতটুকু ছিল মূলত আজকের ক্লাস। আজকের ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে ডিসকাস করতে পারেন, এবং অবশ্যই আপনাদের অবশ্যই প্রেজেন্টটা দিয়ে দেন, আপনাদের গুগল ডক্স হচ্ছে চ্যাট বক্সে দেওয়া আছে। ভাই আমার জে ফিশার ইনস্টল হচ্ছে না। আপনার জেট ফিশার ইনস্টল হচ্ছে না কেন? ওই জানি না ভাই, সেম কমান্ড দিছে তাও এখানে ফেলড। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেম দেখতেছি। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে যতটুকু দেখাইলাম? নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে, ওই যে কোন একটা ইউজার ক্রিয়েট করা, সেকেন্ড টাইম হচ্ছে ডর্কিং করে অ্যাডমিন পেজ খুঁজে বের করা, এবং পিডিএফ টাইপের যে ডর্কিং গুলা কনফিডেন্সিয়াল ডেটা কিভাবে খুঁজে বের করে একজন হ্যাকার, সেটা দেখা, সেটা দেখানো। দেন থার্ড যে কাজটা সেটা হচ্ছে আপনি কোন একটা ফাইল কিভাবে ওর ভিতরে কোন ধরনের ডেটা আছে, সেটা স্ক্রিপ্ট আছে নাকি টেক্সট ফাইল আছে, সেখানে কোনো ইমেজ আছে, সেটা আপনি কিভাবে চেক করবেন, ফাইল টাইপ দিয়ে, ফাইল দিয়ে একটা ভাইরাস টোটাল দিয়ে যে কাজটা করা হয়, আপনি যে কোনো একটা ফাইল স্ক্যান করবেন, স্ক্যান করার পরে সেটা আসলে কোন ধরনের রেজাল্ট দেয় সেটা চেক করবেন, এবং লাস্টে যেটা আসে জেট ফিশার ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যতটুকু পর্যন্ত রান করা হয়েছে ততটুকু পর্যন্ত রান করে নেক্সট ক্লাস পর্যন্ত সাবমিট করবেন। তো এতটুকু পর্যন্ত ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যেতে পারেন, আর যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো ডিসকাস করবো এখন।
ভাই ওই ড্রাইভের যে অ্যাক্সেসের বিষয় ছিল ওটা কি ধরেন আমি আমার ড্রাইভের অ্যাক্সেসটা নিতে পারবো কিভাবে নিব ধরেন একটা স্পেসিফিক ড্রাইভ মেইলের ড্রাইভ দেখতে পারবো কিনা কি কতটুকু অ্যাক্সেস আছে ওটা না, এটা আসলে ওপেন সোর্স বলি এটাকে আমরা, ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এটা হচ্ছে আপনার ড্রাইভের মধ্যে আসলে কি থাকে, আমাদের ড্রাইভের মধ্যে যখন যাই ড্রাইভের মধ্যে কিন্তু আমাদের কোনো ইউজার নেম থাকে না, ড্রাইভের মধ্যে drive.com দিয়ে আপনাদের একটা ইউনিক হ্যাশ ভ্যালু থাকে আর কি। তো আপনার হচ্ছে সরাসরি ভাবে ডেটা আসবে না আপনার ফাইলের মধ্যে, আপনার মনে করেন আপনার সরাসরি আপনার ড্রাইভের মধ্যে কোনো ডেটা আছে যেটার নাম হচ্ছে কি, আপনি কোনো একটা ফাইল অ্যাক্সেস যেটা পাবলিকলি অ্যাক্সেসেবল, মানে আপনি কাউকে শেয়ার করতে পারেন, ওই যে শেয়ার উইথ এনিওয়ান, এই ধরনের যে লিঙ্ক গুলো আমরা জেনারেট করি আর কি, ওই ফাইলগুলোতে কিন্তু পাবলিকলি অ্যাক্সেসেবল অনেক ধরনের ডেটা আমরা কি করতে পারি, মানে স্ক্র্যাপিং করে বের করতে পারি। এখন এটা সরাসরি আপনি পার্টিকুলার পার্সোনাল ডেটা ওইভাবে যাইতে পারবেন না ড্রাইভের মাধ্যমে আর কি। ড্রাইভ আপনাকে ইউজার কোনো, মানে সরাসরি কোনো ইউজার নেম প্রোভাইড করে না, একটা হ্যাশ ভ্যালু প্রোভাইড করে যেটার মাধ্যমে আপনার ড্রাইভ পর্যন্ত আসা যেতে পারে আর কি। হ্যাঁ বলেন গোলাম রসুল ভাই। হ্যাঁ, আমি এখন ভাইরাস টোটাল দিয়ে একটা ফাইল আপলোড করছি, তারপর হচ্ছে এটা কিছু দেখাচ্ছে না, এখানে কিভাবে করে একটু দেখাতেন যদি। কিছু দেখাচ্ছে না বলতে কিছু তো বলবে, সেফ অর এখানে ম্যালওয়্যার ডিটেক্টর বা এই ধরনের কিছু বলবে আপনাকে। এখানে আপলোড করার পরে কিছুই বলতেছে না এখানে, মানে কেন বলবে না, অবশ্যই বলবে, যেমন দেখায় আমি স্ক্যান করলে অবশ্যই সমস্যা, আমি ভালো একটা ফাইল স্ক্যান করলে সেটা পরবর্তী ঝামেলা করবে। তারপরে করি এটা। ভাই আপনার দেখা যাচ্ছে না স্ক্রিন। দাঁড়ান আমি হচ্ছে দেখাচ্ছি আপনাকে। এখান থেকে আপনার রেজাল্ট দেখাবে তো, ডিটেকশন করে আপনি ওখানে আপলোড করতে হবে তো। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। তো, দেখেন এখানে অনেক আসসালামু রকম আলাইকুম ফাইল ভাই। আছে, ভাই আমার এগুলো অ্যাটেন্ডেন্স কিন্তু টা একটা দেওয়া হয় নাই। অ্যাটেন্ডেন্স আপনি চ্যাট বক্সে দেখেন, আপনাকে একটা ফর্মালি লিংক দেওয়া আছে দেখেন। তো দেখেন এখানে ভাই কোন চ্যাট বক্স ধরনের খালি দেখা যাচ্ছে, কারণ আমার এটা হ্যাঁ বলেন। আপনার চ্যাট বক্সটা মানে আমার এদিক থেকে খালি দেখা যাচ্ছে আর কি। না আমারটা না, পাবলিকলি দেওয়া আছে তো, পাবলিকলি ডক্স দেওয়া আছে দেখেন, মাহবুব রহমান নামে একজন দিছে দেখেন। জি, ওইটাতেই পাবলিক ইনবক্স যেটা আছে, মানে ওইটাতে আর কি, মানে আমার এদিক থেকে খালি দেখা যাচ্ছে, মানে ফর্মটা দেখা যাচ্ছে না আর কি অ্যাটেন্ডেন্স এর। আপনি মনে হয় এনিওয়ান সিলেক্ট করে রাখছেন মনে হয়, এভরিওয়ান দিয়ে রাখেন, উপরে এভরিওয়ানে না, ক্লিক করেন। এভরিওয়ান সিলেক্ট করাই আছে। এখন দেখেন তো, হ্যাঁ, এখন আসছে। এই দেখেন এখানে কিন্তু 71টা ভাইরাস, যত রকম ভাইরাস আসলে পাওয়া যায় সেগুলো কিন্তু ডিটেক্ট করবে। দেখেন এখানে কিন্তু ব্যাকআপ প্রো সিকিউরিটি ভেন্ডর অ্যানালাইসিস, কোন ধরনের অ্যানালাইসিস করতে, এটা ম্যালিশিয়াস বলতেছে দেখেন, আমি যেটা দিচ্ছি এটা একটা ম্যালিশিয়াস সফটওয়্যার ছিল, এটা একটা ভাইরাস ছিল। তো দেখেন এই যে এখানে হচ্ছে, দেখেন এই যে এটা কিন্তু ডিটেক্ট করতেছে, ম্যাকএফি স্ক্যানার দিয়ে ডিটেক্ট করে ফেলছে। এগুলোতে আপনার কিন্তু যতগুলো স্ক্যানার আছে আনডিটেক্টেড অনেকগুলো কিন্তু ডিটেক্ট করতে পারে নাই, যেহেতু এটা আমার নিজে তৈরি করা ছিল। এটা আসলে তৈরি করলে স্ক্যান করার পরে সমস্যা, স্ক্যান করার পরে এটা আমি ইউজ করতে পারবো না, নতুন করে আবার অন্য কোড জেনারেট করতে হবে আমার। তো দেখেন স্ক্যান করছে, আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, এটা যত এই 71টা কিন্তু স্ক্যানিং করবে। তো
তো স্ক্যানিং করার মধ্যে দেখেন সিকিউরিটি ভেন্ডর ফ্ল্যাগ ইন দিস ফাইল ইজ ম্যালিশিয়াস, মানে 71টার মধ্যে এখানে দেওয়া আছে, এখানে মূলত 71টার মধ্যে 5টা বলতেছে সিকিউরিটি ভেন্ডরস ফ্ল্যাগ দিস ফাইল ইজ ম্যালিশিয়াস, মানে আমার হ্যাশ ভ্যালুটা যেহেতু আমার নিজের কোড করা ছিল, নিজে তৈরি করা ছিল, যার কারণে ওদের কাছে আসলে হ্যাশ ভ্যালুটা নাই। কিন্তু তারপরেও ফাইল অ্যানালাইসিস করে, মানে ফাইলের বিহেভিয়ার অ্যানালাইসিস করে মূলত এটাকে ম্যালিশিয়াস ডিটেক্ট করছে মূলত এই 5টা ভেন্ডর আর কি, 5টা সাইড আর কি। এভাবে আপনারা কি করতে পারেন, টেস্ট করতে পারেন আর কি। কি বলছে বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপর আর কার কোনো সমস্যা? যে ফিশার ভাই ক্লোনিং হচ্ছে না। থেকে আপনি আপনি আচ্ছা আমি শেষ করে দিই।